গুড ইভিনিং। ভিডিও অডিও সমস্ত কিছু ঠিক আছে? জানাস তো একটু। ওকে, সব ঠিক আছে? ভালো আছিস তোরা সবাই? নতুন কোর্স শুরু হচ্ছে তোদের। খুব ইন্টারেস্টিং একটা টপিক, নতুন টপিক। মজাদার উপায়ে পড়াশোনা করবি, লাইভ লেকচারে জয়েন করবি, লাইভ পড়াশোনা করবি, তাহলে দেখবি সেই মজা পাবি। ওকে, এইখানে আমরা কি করতে যাচ্ছি? থার্মোডাইনামিক্স বা তোদের সিলেবাসে অনেকে লিখবে থার্মাল ফিজিক্স। এই থার্মোডাইনামিক্স বা থার্মাল ফিজিক্স আমি তোদের এতটা সিওরিটি দিচ্ছি যে এতটা ভালো করে কোথাও কোনোদিন পড়িস নাই, এতটা মজা পাবি। ওকে, এত ইজি লাগবে এবং পরীক্ষার জন্য একদম ভালো করে প্রিপারেশন নিবি, সঙ্গে সঙ্গে ইন্টারেস্টিং সহকারে পড়াশোনা করবি। এবং তোদের এই যে থার্মোডাইনামিক্স আমি পড়াবো, থার্মাল ফিজিক্সটা যে পুরাটা পড়াবো, যদি ইন জেনারেল একটা আমব্রেলার নিচে বলি সেটা হচ্ছে থার্মাল ফিজিক্স। এই থার্মাল ফিজিক্স এর আজকে আমি ইন্ট্রোডাকশন দেব। ইন্ট্রোডাকশন আরো যদি ভালো করে প্রিসাইসলি বলি, তাহলে আজকে আমি তোদের সিলেবাস সম্বন্ধে বোঝাবো এবং কি কি বই পড়তে লাগবে সমস্ত কিছু আজকে এগুলো ডিসকাস করব। তারপরে লেকচার থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। তো এই থার্মাল ফিজিক্সটা কি আছে, এর সিলেবাসটা কি হয় একবার বুঝি। ওকে, সুন্দর করে শুনবি, সিলেবাসটা প্রথমে বুঝ। এবং আজকে তোদের এই যে টপিকটা আমি না কি করি বলতো, তোরা এতদিন থেকে পড়াশোনা করতেছিস অনেকেই আমার সঙ্গে। তো আমি প্রত্যেকটা টপিক যখন স্টার্ট করি, ইন্ট্রোডাকশনে সবসময় নতুন কিছু আনার চেষ্টা করি। বলে ইন্ট্রোডাকশনটা এই টপিকের ক্ষেত্রে এমন দেবো। ফিজিক্স এর ক্ষেত্রে আমরা তো কয়েকটাই টপিক পড়বো, মেনলি যদি ব্রড দেখি আমাদের 9টা 10টার মধ্যে টপিক আছে এখন তোদের গ্রাজুয়েশনে। তো এই টপিকগুলো প্রত্যেকটার ক্ষেত্রে নতুনত্ব কিছু আনার চেষ্টা করি। তো তোদের আজকের ইন্ট্রোডাকশনে আমি তোদের একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো, যে ফিজিক্স পড়ার নতুন একটা ওয়ে শেখাবো। ওয়েটা বলতে এমন না যে তোকে চোখ বন্ধ করে পড়াশোনা করার কথা বলতেছি না। এইটা এমন একটা ওয়ে, মানে ফিজিক্স পড়ার সময় তোদের কোশ্চেন কেমন করে করতে লাগে, বা কোন টপিকটা পড়ার সময় কি ধরনের কোশ্চেন গুলো হওয়া উচিত, কতটুকু আমরা পড়াশোনা করি, একটা টপিক পড়ার সময় আমাদের চিন্তার বাউন্ডারিটা কতদূর অব্দি থাকা উচিত এবং বাউন্ডারির বাইরে কি আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করবো। মোদ্দা কথা, তোদের এই ইন্ট্রোডাকশনে যখন সিলেবাসটা আমি বোঝাবো, সিলেবাসটার মধ্যে শেখাবো যে কোশ্চেন কেমন করে করতে লাগে। যখন নিজেকে কোশ্চেন করবি, পড়াশোনা করার সময় তো নিজেকে কোশ্চেন করবি, তো নিজেকে কোশ্চেন করার সময় কোন টপিক পড়ার সময় কেমন ধরনের কোশ্চেন করতে লাগে, এই ধরনের কিছু আজকে তোদের কি করবো আমি শেখানোর চেষ্টা করবো। চল, খুব মজা পাবি। আজকে আবার বলতেছি এখানে সিলেবাস নিয়ে আমরা ডিসকাস করবো। তো সিলেবাসের ক্ষেত্রে হচ্ছে থার্মাল ফিজিক্স, তারপরে সিলেবাসটা একবার ডিসকাস করলে তোরা যদি বুঝে যাস না আমাদের সিলেবাস কি আছে, কতটুকু পড়াশোনা করতে লাগবে, কিসের জন্য পড়াশোনাটা করবো, তার পরবর্তীতে তোরা বই কেনার কথা বলবো, ওগুলা বই কিনবি, আমার লেকচার দেখবি, আমি পরবর্তীতে তোদের সাজেশন দেবো, সমস্ত ওগুলা পড়ে নিবি, পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে ইন্টারেস্টিং ভাবে আরো পড়াশোনা করার জন্য, আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোরা অবশ্যই বই যেগুলো বলবো সেগুলোর মধ্যে সুবিধা মতো বই কিনে তোরা পড়াশোনা করবি। ওকে, সো এইখানে ভিডিও লেকচারে আমি যেমন দেই অমন তো দেবই। ঠিক আছে, ভিডিও লেকচার চলবে, নোটস থাকবে, সবকিছুই থাকবে। শেষে আমরা কোশ্চেন সলভ থেকে শুরু করে সবকিছুই করবো। এবং তোদের এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস করতে লাগবে সেটা হচ্ছে, পরবর্তীতে যেটা করতে লাগবে সেটা হচ্ছে বইটা তোরা পড়াশোনা করবি, সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখতে পারবি। আর এই যে থার্মাল ফিজিক্স পড়তেছি, থার্মাল ফিজিক্স পড়াশোনার সময় এটা কিন্তু ফ্লেভারটা আলাদা। কেউ হয়তো আমার এখানে ওয়েভ অপটিক্স পড়ে আসছিস, ওটার একটা
ফ্লেভার আলাদা, কেউ হয়তো ইলেকট্রনিক্স পড়াশোনা করতেছে আমার এখানে, তো ইলেকট্রনিক্স এর আলাদা ধরনের ফ্লেভার, থার্মোডাইনামিক্স এর আলাদা ধরনের ফ্লেভার পাবে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফ্লেভার পাবে। যারা যারা কোয়ান্টাম মেকানিক্স পড়াশোনা করতেছি সেটা একদম কনসেপচুয়াল বেস, ওটার আলাদা ফ্লেভার, প্রত্যেকটা জিনিসের আলাদা ফ্লেভার পাবে। তার জন্য কোনোদিনও ভাববি না এটা এটার মতো হবে, ওটা ওইটার মতো হবে, প্রত্যেকটা ফ্লেভার আলাদা। আমরা ওই আলাদা আলাদা ফ্লেভার অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করবো এবং ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করবো। ফ্লেভার যাই হোক, মধ্যে কথা ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করবো এবং যাতে আমরা হচ্ছে সবকিছু বুঝতে পারি সেই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এবং তোদের এই থার্মাল ফিজিক্স এত সহজ করে পড়াবো এবং এমন এমন কিছু তোদের আমি টুইস্ট আন দেবো যেগুলো নর্মালি যে বইগুলো আছে তোদের, যেগুলো বই বলবো ইন জেনারেল যেগুলো বই পড়বি ওগুলোর মধ্যে অমন ধরনের কিছু প্রসেস পাবি না। আমি আমার কিছু প্রসেস শেখাই দেবো, বা আমি এমন কোনো বইয়ে এমন কোনো নোটসে কিছু পড়ছি ওই প্রসেস গুলা তোদের কাছে ইমপ্লিমেন্ট করে দেবো। যখন দেখবি যে থার্মাল ফিজিক্সটা আরো অনেক সহজ হয়েছে। অনেকেই ভালো করে কঠিন লাগা শুরু করে দেয় থার্মাল ফিজিক্স, বাট আমি তোদের এমন করে কিছু শেখাবো পরবর্তীতে দেখবি থার্মাল ফিজিক্স খুবই খুবই সহজ লাগবে। ওকে, চল তাহলে আমরা সিলেবাসটা স্টার্ট করি। সিলেবাসে কি আছে একবার বোঝার চেষ্টা। তো আমাদের এখানে যে টপিকটা হবে সেটা হচ্ছে থার্মাল ফিজিক্স। থার্মাল ফিজিক্স, আমার একটু কাশি আছে, ওকে, তো অডিওর মধ্যে একটু খারাপ হইতে পারে, ওর জন্য সরি, আমি অ্যাডজাস্ট করে নিয়েছি একটু। তো রেডি নে, খাতা পেন নে। আমি যেগুলা পড়াবো আজকে তো তেমন কিছুই পড়াবো না, আজকে সিলেবাসটা পড়াবো। সিলেবাসটা কি হইতে যাচ্ছে ভালো করে পড়, বোঝ। আর সিলেবাসটা আমরা পড়াশোনা করবো কেমন করে সেটাও খুব একটা ইন্টারেস্টিং জিনিস। ওকে, তোদের বোঝাই। অনেকে তো কলেজে স্টার্ট করে দিচ্ছে অলরেডি থার্মাল ফিজিক্স, তোরা একবার দেখ ইন্ট্রোডাকশনটা কেমন হয় বা সিলেবাসটা কেমন হয়, একবার বোঝার চেষ্টা কর পড়াশোনাটা কেমন কেমন হয়। তো এখানে আমরা থার্মাল ফিজিক্স নিয়ে পড়াশোনা করবো। তো থার্মাল ফিজিক্স নিয়ে যখন পড়াশোনা করবো, থার্মাল ফিজিক্স এর মধ্যে না, এটা ফিজিক্সের আর একটা ব্রাঞ্চ। তোদের যখন আমি ক্লাসিক্যাল মেকানিক্স পড়াইছিলাম আমি কি বলছিলাম, যে প্রত্যেকবারই ফিজিক্স মানে কি, ফিজিক্স মানে নেচারে যা কিছু ঘটতেছে সেই ন্যাচারাল ফিনোমেনা গুলোকে এক্সপ্লেন করার ওয়ান অফ দা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিজিক্স। এবার সেটাকে এক্সপ্লেন করার জন্য আমরা কি করছি, বিভিন্ন অবজারভেশন করি, নেচারের মধ্যে যা কিছু ঘটে যাচ্ছে সেই জিনিসগুলোকে অবজার্ভ করি, বা কিছু কিছু আমরা কি করি হচ্ছে এক্সপেরিমেন্ট করি, সেই এক্সপেরিমেন্ট থেকে অনেক ডাটা পাই, বা অবজারভেশন করি, অবজারভেশন থেকে অনেক ডাটা পাই, ওই জিনিসগুলোকে একত্রিত করে আমরা বিভিন্ন ধরনের ব্রাঞ্চ তৈরি করি। তেমনি এই থার্মাল ফিজিক্স একটা তো নতুন ব্রাঞ্চ, ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে একটা ব্রাঞ্চ দেখছি, ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্স একটা দেখছি, ইলেকট্রনিক্স একটা দেখছি, ওয়েভার অপটিক্স একটা দেখছি, তো এমন করে আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি হয়েছে, তার মধ্যে থার্মাল ফিজিক্স একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটার এত ইম্পর্টেন্স আসলো কেন, যখন এই ব্রাঞ্চের সব থেকে ইম্পর্টেন্ট কি হচ্ছে 1700 খ্রিস্টাব্দের দিকে, আগেকার দিনে ঘোড়ায় গাড়ি ইঞ্জিন তো চলতো, ঠিক আছে, ঘোড়ায় টানা গাড়ি, ঠিক আছে, গরুই টানা মোষ টানা এগুলাই তো চলতো। তো পরবর্তীতে ধীরে ধীরে মানুষ দেখলো হিট ইঞ্জিনের আবিষ্কার করা শুরু করলো। ওকে, একটু আমি ফার্স্ট প্রসেসে বলতেছি। তো হিট ইঞ্জিনের যখন আবিষ্কারের দিকে অগ্রগতি হচ্ছে তখন দেখলো মানুষ যে এই যে আমরা যে পরিমাণ ইনপুট দিচ্ছি সেই হারে আউটপুট পাচ্ছি না। এর জন্য বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা শুরু করলো, প্রচুর প্রচুর, এই যে হিট নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করা শুরু করলো। এবার এক্সপেরিমেন্ট করতে করতে অনেক ডাটা কালেক্ট হয়ে গেল, সেই ডাটাগুলা দ্বারা, সেই অবজারভেশন দ্বারা বিভিন্ন কি হলো ল দেওয়া স্টার্ট করলো, বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করা শুরু করলো, বিভিন্ন এক্সপেরিমেন্ট দেখা স্টার্ট করলো, ওগুলাকে একত্রিত ভাবে একটা ব্রাঞ্চ তৈরি করলো, সেটাকে কি বললো হচ্ছে থার্মাল ফিজিক্স বা এই পড়াশোনাটাকে। কিন্তু এই থার্মাল ফিজিক্স কে আরো কিছু কিছু পার্টে আমরা ডিভাইডেড করে পড়াশোনা করি। কেমন করে কিছু কিছু পার্টে ডিভাইডেড করে পড়াশোনা করি আমরা একটু পরে বুঝবো। অ্যাকচুয়ালি যদি ব্রডলি দেখিস থার্মাল ফিজিক্স কি জিনিস, যেমন দার্জিলিং এর আশা করি সবাই তোরা গেছিস, টয় ট্রেন দেখছিস। এবার দার্জিলিং এর টয় ট্রেন কি দিয়ে চলে, ঠিক আছে, কয়লা দিচ্ছে, কয়লা দিচ্ছে, বাতাসিয়া লুপের ওখানে দেখছিস দার্জিলিং এ ঘোরাঘুরি করতেছে শিলিগুড়ি থেকে দার্জিলিং। তো এইখানে কয়লা দিচ্ছে, ওইখান থেকে তারপরে বাষ্প হচ্ছে, তারপরে ধোয়া উঠতেছে আর হচ্ছে ট্রেন আগাচ্ছে।
তো হিট ইঞ্জিন ওটা হিট করতেছি, আমরা হিট থেকে কি পাচ্ছি, মেকানিক্যাল এনার্জিতে কনভার্সন পাচ্ছি। এই যে হিট হিট এনার্জি থেকে আমরা যে বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ মেকানিক্যাল এনার্জি বা আদার্স ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করতেছি, এই পড়াশোনাটা যদি ব্রডলি দেখি সেটাই কি হচ্ছে থার্মাল ফিজিক্স এর পড়াশোনা। ওকে, তাহলে হিট হিট হিটকে বা হিট এনার্জিকে অন্য আদার্স কোনো মেকানিক্যাল এনার্জিতে কনভার্সনের যে এর ব্রডার সেন্সে আমি বললাম একটা জিনিস। ওকে, এটা হচ্ছে থার্মোডাইনামিক্স। এবার তাহলে থার্মাল ফিজিক্স যেটা আমরা বলতেছি, থার্মাল ফিজিক্সে কি পড়তেছি, কোন সিস্টেমে বা সিস্টেম অফ পার্টিকেলসে আমরা যখন কি করতেছি, হিট দিচ্ছি, হিট দেওয়ার পর ওই সিস্টেমটা কি বিহেভিয়ার করতেছে, সেই বিহেভিয়ার গুলোকে নিয়ে ডিসকাশন এই যে ব্রাঞ্চের মধ্যে করা হয় তাকেই আমরা কি বলি, হচ্ছে থার্মাল ফিজিক্স বলি। ওকে, তাহলে থার্মাল ফিজিক্স কি জিনিস, থার্মাল স্টাডি অফ মেনি পার্টিকেল সিস্টেম। ওকে, thermal study of many particles system. ওকে, এটা পড়াশোনা করব। থার্মাল স্টাডি মানে কি, টেম্পারেচার রিলেটেড স্টাডিকে আমরা থার্মাল স্টাডি বলি। তাহলে এটা কি দিচ্ছে, টেম্পারেচার রিলেটেড স্টাডি, এটা মানে হচ্ছে টেম্পারেচার রিলেটেড স্টাডি, এটা হচ্ছে থার্মাল স্টাডি। ওকে, তো এইবার এই টেম্পারেচার রিলেটেড স্টাডি যখন আমরা পড়াশোনা করি, ব্রডলি দুইটি আমরা ভাগে পড়াশোনা করি। কেমন করে পড়াশোনা করি, প্রথমত কি করি, পুরো ম্যাক্রোস্কোপিক লেভেলে পড়াশোনা করি। যেমন আমি একটা উদাহরণ দিতেছি, ধরি তোর কাছে একটা আয়রন রড আছে, এবার আয়রন রডটাকে তুই হিট করতেছিস। ওকে, হিট করার জন্য আয়রন রডটা কি বিহেভিয়ার দেখাচ্ছে, এটা যদি পড়াশোনা করি, এটাকে বল আয়রনটা কি বিহেভিয়ার দেখাচ্ছে, যেটা আমরা নর্মাল ল্যাকে টাইপেই দেখতে পাচ্ছি, এটা নিয়ে যখন পড়াশোনা করবো, এটাকে কি বলবো আমরা, হচ্ছে ম্যাক্রোস্কোপিক লেভেলে পড়াশোনা করবো। ওকে, তাহলে একটা ব্রাঞ্চে বলবো ম্যাক্রোস্কোপিক, এটা দুইটা লেভেলে পড়াশোনা করবো। একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক লেভেল, ম্যাক্রোস্কোপিক। ওকে, মানে হোল সিস্টেমটাকে নিয়ে পড়াশোনা করবো। এটা পড়াশোনা, আর এমনও তো কেউ হইতে পারে না, ভাবতে পারে যে এই একটা আয়রন রড নিলাম, আয়রন রডটার ভিতরে তো বিভিন্ন পার্টিকেল দ্বারা তৈরি হয়েছে, ইন্ডিভিজুয়াল পার্টিকেল দ্বারা তৈরি হয়েছে, সেই টেম্পারেচার পাওয়ার পর সেই পার্টিকেল গুলোর বিহেভিয়ার দেখতে চাই। তো যখন আমরা ওই পার্টিকেল গুলোর বিহেভিয়ার দেখা স্টার্ট করবো, ওটাকে কি বলি, মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক মানে ছোট, ম্যাক্রো মানে বড়। তাহলে যখন বড় আকারে দেখি, ওভারঅল জিনিসটা নিয়ে দেখি, ঠিক আছে, হোল সিস্টেমটা দিয়ে দেখি, ওটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক সিস্টেম। আর যদি ইন্ডিভিজুয়ালি যাই, তাহলে ওটাকে কি বলবো আমরা, হচ্ছে মাইক্রোস্কোপিক। এগুলো ডিটেলসে আমরা আবার পরবর্তীতে বলবো, এখন জাস্ট আমি তোদের হচ্ছে ওভারঅল একটা মানে বলেছি। তাহলে এটা আরেকটা লেভেলে পড়াশোনা করবো, সেটা হচ্ছে কি, হচ্ছে মাইক্রোস্কোপি। মাইক্রোস্কোপি এখানে অ্যাটমিক লেভেলে গিয়ে পড়াশোনা করবো, ইন্ডিভিজুয়াল পার্টিকেল রিলেটেড পড়াশোনা করবো। ঠিক আছে, অ্যাটমিক লেভেল, অ্যাটমিক লেভেল মানে অফ দা অর্ডার অফ 10⁻⁻10 মিটার, অ্যাংস্ট্রম অর্ডার, অ্যাটমের অর্ডার। ওকে, ইন্ডিভিজুয়াল লেভেলে পড়াশোনা করবো। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল পার্টিকেলস রিলেটেড আমরা স্টাডি করবো। ওকে, স্টাডি অ্যাবাউট ইন্ডিভিজুয়াল পার্টিকেলস বলতে পারিস। ওকে, তাহলে এখানে স্টাডি অ্যাবাউট ইন্ডিভিজুয়াল পার্টিকেলস, এখানে কি স্টাডি অ্যাবাউট হোল সিস্টেম।
ওকে, এবার দেখ এই যে স্টাডি অ্যাবাউট যখন হোল সিস্টেমটা পড়াশোনা করবো, এইটা স্টাডি অ্যাবাউট হোল সিস্টেম ম্যাক্রোস্কোপিক লেভেল, এইটাই যখন পড়াশোনা করি এটাকে বলি আমরা থার্মোডাইনামিক্স। ওকে, তাহলে এই পড়াশোনাটার এটাকে কি বলি আমরা? থার্মোডাইনামিক্স। এটা কি বলে? থার্মোডাইনামিক্স। ওকে, এই থার্মোডাইনামিক্স পড়াশোনা করার জন্য আমাদের একটা কন্ডিশন দরকার, যে সিস্টেমটাকে নিয়ে পড়াশোনা করতেছি, যে হোল সিস্টেমটাকে নিয়ে স্টাডি করতেছি, সেইটা থার্মোডাইনামিক্স জিনিসটা, অর্থাৎ ওটাকে আমরা তখনই পড়াশোনা করতে পারবো থার্মোডাইনামিক্স রিলেটেড যদি ওই সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। থার্মাল ইকুইলিব্রিয়াম কি জিনিস আমরা এরপরে এখন বোঝার চেষ্টা করব। থার্মাল ইকুইলিব্রিয়াম খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? তো থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম, এগুলোর ডিফারেন্স গুলো ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। তো সোজা কথা হলো ইকুইলিব্রিয়াম সিস্টেমে থাকে ওই পড়াশোনাটাকে কি বলবো? থার্মোডাইনামিক্স। ওকে, তাহলে সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, সিস্টেম এট ইকুইলিব্রিয়াম। এবার কথা হচ্ছে যদি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে না থাকে, ইকুইলিব্রিয়াম কি জিনিস আমরা পরবর্তীতে বলবো, নেক্সট লেকচারে বুঝবো। যদি ইকুইলিব্রিয়ামে না থাকে কিন্তু হোল সিস্টেমটাকে নিয়ে পড়াশোনা করতেছি, ওটাকে বলি ইরেগুলার থার্মোডাইনামিক্স। ওকে, বা ইরিভার্সিবল থার্মোডাইনামিক্স। ওকে, ইরিভার্সিবল থার্মোডাইনামিক্স। যদিও থার্মোডাইনামিক্স ইকুইলিব্রিয়ামে না থাকে তখন ওটা কি নিয়ে পড়াশোনা করবো? ইরিভার্সিবল থার্মোডাইনামিক্স। ওকে, system is not at dynamical equilibrium। এবার শোন, তোদের এই যে পড়াশোনা করতেছিস এখন, বাচ্চা মানুষ আছিস তোরা, বাচ্চা মানুষের যেটা পড়াশোনা শুধুমাত্র এটা সিস্টেম এট ইকুইলিব্রিয়াম। ওকে, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। কিন্তু বাস্তব যদি দেখিস আমাদের ইউনিভার্সে নরমাল ন্যাচারাল যে ফিনোমেনা গুলো হচ্ছে সেইখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সাল থার্মোডাইনামিক্স হয়, সিস্টেম গুলো ইকুইলিব্রিয়ামে থাকে না। আমরা আইডিয়াল কেস পড়াশোনা করি সবসময়, বা বাচ্চা মানুষগুলোর জন্য আইডিয়াল কেসে ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন তোরা এগুলাই পড়াশোনা করবি। এইখানে বিভিন্ন এক্সপেরিমেন্ট করবি, তার 2-4টে অ্যাজাম্পশন ধরবি, আইডিয়াল অবস্থা ধরবি, অ্যাজাম্পশন ধরার পর আইডিয়াল অ্যাজাম্পশন ধরার পর তারপরে ওটা এক্সপেরিমেন্ট করছিস, ও ডাটা পাইছিস, ওগুলা অবজার্ভ করছিস এবং ওগুলা রিলেটেড বিভিন্ন ল দিবি, ওগুলা পড়াশোনা করবি। যেমন জিরো ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এগুলো তো জানিস তোরা, 11-এ পড়ছিস। তো ওগুলা ল দেবো, ওইখানে এগুলা কি করবো? পড়াশোনা করবো। তোরা যখন বড় হবি, যখন রিসার্চ করবি, তখন তোরা এগুলা পড়াশোনা করবি। ওকে, এখন তো তোরা এইটুকু। তো এখন তার জন্য তোরা যখন মাথার মধ্যে কোশ্চেন আসবে, কোশ্চেন আসার সময় না, যখন এইটা পড়াবো আমি, তখন এমন কোনো কোশ্চেন করবি না নিজের মাথাতে যেটা ইকুইলিব্রিয়ামে নাই, ওই সিস্টেমটা নিয়ে কোশ্চেন করবি। আমাদের পড়াশোনা এতটাও হচ্ছে তো শুধুমাত্র ইকুইলিব্রিয়াম নিয়ে জানতে পারিস এখন। ওকে, আমি বলতেছি না যে এটা কোশ্চেন করা যাবে না, কিন্তু প্রবলেম হচ্ছে এইটা বোঝার জন্য যদি এইটা কোশ্চেন করিস, দুইটা গোলায় ফেলবি কোনোদিন। যেটা ইকুইলিব্রিয়ামে নাই ওটা তো ইকুইলিব্রিয়ামের কন্ডিশন যা বুঝতে পারবি না। তার জন্য এইটা যখন পড়বি তখন এইটার জিনিসটা ফোকাস রাখবে মাথায়। ওকে, ঠিক আছে। এবার আসি আমরা মাইক্রোস্কোপিক লেভেলে পড়াশোনা যখন করবো, এই মাইক্রোস্কোপিক লেভেলে পড়াশোনা করা অর্থাৎ ইন্ডিভিজুয়াল পার্টিকেল নিয়ে পড়াশোনা করতেছে, এটা পড়াশোনা করার জন্য কি জিনিসটা আসবে ভালো করে বোঝার চেষ্টা, এটা আমরা এটা নিয়ে পড়াশোনা করব। প্রথম কথা, তোদের মাথায় একটা কোশ্চেন আসতেছে, বলে এইটা তো হোল সিস্টেমটা নিয়ে পড়াশোনা করতেছিলাম, হঠাৎ করে আবার ইন্ডিভিজুয়াল লেভেল নিয়ে পড়াশোনা করার কি দরকার পড়লো? দেখ, এই যে হোল সিস্টেমটা নিয়ে বা ম্যাক্রোস্কোপিক সিস্টেমটা নিয়ে পড়াশোনা করার একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি, মিনিমাম নাম্বার অফ পস্টুলেটস বা অ্যাজাম্পশন ধর, সেই অ্যাজাম্পশন গুলা আইডিয়ালিস্টিক ভাবে ধর,
এবং ওই অ্যাজাম্পশন দিয়ে যে অবজারভেশন করলি, এক্সপেরিমেন্ট গুলো দেখলি, সেগুলোর বিভিন্ন লোয়া দে এবং ওই লোয়া দিয়ে কি হচ্ছে যা কিছু বানা ওটা দিয়ে পড়াশোনা কর। সিম্পল জিনিস। ওকে, এতটুকু পড়াশোনা করবি। কিন্তু প্রবলেম হচ্ছে এটা যখন পড়াশোনা করিস না, আমরা সৃষ্টির কারণ জানতে পারি না। আমাদের মানুষের কিউরিওসিটি কি সৃষ্টির কারণ জানা। আমাদের সবসময় কি খোঁজার চেষ্টা করি, পৃথিবীতে মানুষ আসলো কেমন করে, পৃথিবীর সৃষ্টি হলো কেমন করে, ইউনিভার্সের সৃষ্টি হলো কেমন করে, এগুলাই তো জানার চেষ্টা করি। তো এটাও যদি দেখিস ওভারঅল বাইরে থেকে সবকিছু পাই, কিন্তু ভিতরের সৃষ্টির কারণটা আমরা জানতে পাইতেছি। আর যতক্ষণ সৃষ্টির কারণ জানতে পাই না, ততক্ষণ কি ভালো কাজ করতে পাবো? অ্যান্সার হচ্ছে না। তুই দেখ আমাদের শরীরের মধ্যে কি শরীর খারাপ হয়েছে, সেটা হচ্ছে বাইরে থেকে দেখতেছি, সাপোজ হাঁটতে পাইতেছি না, হাঁটতে ব্যথা লাগতেছে পায়ের ভিতরে, তো বাইরে থেকে এফেক্টটা বুঝতেছে, ওইটা ব্যথা লাগতেছে, কিন্তু ওটার সৃষ্টির কারণ কি ওটাই জানার জন্য কি করতে লাগবে, এক্সরে করতে লাগবে, ব্লাড টেস্ট করতে লাগবে, এ করতে লাগবে, ও করতে লাগবে। তারপরে ইন্ডিভিজুয়াল কারণ পাবো, বলে এটার ডিএনএ খারাপ, না এটার জেনেটিক খারাপ, না এটার এটা হচ্ছে কি প্রবলেম হচ্ছে, ও হচ্ছে ও হচ্ছে। তাহলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে সৃষ্টির কারণ জানতে চাই। তো ওভারঅল যদি হোল সিস্টেমটা নিয়ে পড়াশোনা করিস, ইজি পড়াশোনা হবে, অবভিয়াসলি ইজি হবে। কিন্তু ওর যে সৃষ্টির কারণ, ইন্ডিভিজুয়ালি জিনিসগুলো কি হচ্ছে সেগুলোকে আমরা জানতে পারছি না ঠিক করে। আর আমাদের যদি বড় কিছু করতে লাগে, ভালো কিছু করতে লাগে, একদম যদি কোনো কিছু যদি আমাদের এই সোসাইটিতে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির আকারে ভাবিস, তো ধরে একটা গাড়ি বানাইতে লাগবে বা এই ধরনের কিছু বানাবি গাড়ি, তাহলে গাড়ি খালি হোল ওভার দ্য সিস্টেম ভাবলে তো তোর এফিসিয়েন্সি কম আসবে। তুই তোর ভিতরের মেকানিজম গুলো ঠিক করার চেষ্টা করিস, তাহলে গাড়ির এফিসিয়েন্সি বেশি আসবে, মাইলেজ বেশি দিবে। তার জন্য তুই ওটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছিস। এবার ভিতরে প্রবেশ করাটা কি হচ্ছে, মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে পড়াশোনা করা। এবার মাইক্রোস্কোপিক লেভেলে পড়াশোনাটাকে দুই ভাবে আমরা করতে পারি। কেমন করে পড়াশোনা করতে পারি? কি করব, কোনো একটা সিস্টেম আছে, ঠিক আছে, যেমন ধরলাম একটা কি আছে যে বার আছে, আয়রন বার। আয়রন বারের প্রত্যেকটা পার্টিকেল নিয়ে আমরা পড়াশোনা করতেছি, একদম প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি, এটার ভেলোসিটি কত, এটার কাইনেটিক এনার্জি কত, এটার পটেনশিয়াল এনার্জি কত, এটার কত স্পিডে চলতেছে, এটা কেমন করে কোন পাথে যাচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা পার্টিকেল। একটা গ্যাসের চেম্বার নিলি, সেই গ্যাস চেম্বারের মধ্যে যে গ্যাসের পার্টিকেল গুলো আছে, প্রত্যেকটাকে নিয়ে আলাদা আলাদা করে আছে পড়াশোনা করার চেষ্টা করবি। এই যে পড়াশোনাটা, এটাকে বলে কাইনেটিক থিওরি। ওকে, তাহলে এখান থেকে পড়াশোনা আসবে হচ্ছে কাইনেটিক থিওরি। তাহলে এটা পড়াশোনা হচ্ছে কাইনেটিক থিওরি। ওকে, কাইনেটিক থিওরি। এবার কাইনেটিক থিওরি যখন পড়াশোনা করবি, মনে রাখবে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামেও থাকতে পারে, আবার ইকুইলিব্রিয়ামে নাও থাকতে পারে। ওকে, সিস্টেম ক্যান বি ইকুইলিব্রিয়াম or can't be equilibrium. ওকে, এই যে কাইনেটিক থিওরি আমি বললাম, আমি একটু আগে কিসের এক্সাম্পল দিলাম বলতো, একটা আয়রন বার এক্সাম্পল দিলাম। তাহলে কাইনেটিক থিওরি অফ সলিড ওটা। আরো একটা এক্সাম্পল দিলাম, গ্যাস চেম্বার আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস। সাপোজ আমি বললাম কেটলির ভিতরে, একটা কেটলির ভিতরে জল গরম করতেছিস, তাহলে কাইনেটিক থিওরি অফ কি, লিকুইড। তো যে কোনো কিছুই পড়াশোনা হইতে পারে। কাইনেটিক থিওরি অফ কি হইতে পারে, কাইনেটিক থিওরি অফ সলিড হইতে পারে, কাইনেটিক থিওরি অফ লিকুইড পড়াশোনা হতে পারে, এটার মধ্যে কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়াশোনা হতে পারে, যে কোনো হইতে পারে। তোদের সিলেবাসে যেটা আছে সেটা আছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। ওকে, তোদের সিলেবাসে এইটা আছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। ওকে, এটা পড়াশোনা করো। এবার কথা আছে, আমি যে জিনিসটা বললাম এতক্ষণ তোদের, ভালো করে শোন, যে একটা গ্যাস চেম্বার আছে, প্রত্যেকটা পার্টিকেলকে নিয়ে আলাদা আলাদা করে পড়াশোনা করবে। প্রত্যেকটা পার্টিকেলকে নিয়ে আলাদা আলাদা করে পড়াশোনা করা কত কঠিন কাজ, তোরা নিজেরাই ভাবতো একটু। এক মোলের মধ্যে 10⁻23 নাম্বার অফ পার্টিকেলস আছে, সবগুলোকে যদি আলাদা আলাদা করে প্রত্যেকটার বিহেভিয়ার জানতে চাস, তো জীবন শেষ হয়ে যায়। তো মানুষ ভাবলো যে একটা গ্যাস চেম্বারের মধ্যে যেগুলো পার্টিকেল থাকে, প্রায় পার্টিকেল গুলাই আইডেন্টিক্যাল হয়, একদম আইডেন্টিক্যাল হয় না,
আমি ওই জন্য প্রায় কথাটা ইউজ করতেছি, মোটামুটি আইডেন্টিক্যাল পাই। তাহলে ওদের যদি আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল বিহেভিয়ার দেখতে পারি, স্ট্যাটিস্টিক্যাল বিহেভিয়ার মানে মোটামুটি এইটার ম্যাক্সিমাম প্রবাবিলিটি নিয়ে যে বিহেভিয়ারটা দেখাচ্ছে স্ট্যাটিস্টিক্যাল বিহেভিয়ার। ওকে, অর্থাৎ যদি 1000 জন আছে, 1000 জনের মধ্যে সাপোজ কথা 800 জন এক ধরনের বিহেভিয়ার দেখাচ্ছে, তাহলে ওভারঅল 800 জনকে 800 জনের একটা কি যে প্রবাবিলিটি ওই দিকের প্রবাবিলিটির দিকে যাবে যে বিহেভিয়ারটা এমন হবে। ওকে, তো এই জিনিসটা যখন স্ট্যাটিস্টিক্যাল বিহেভিয়ার নিয়ে পড়াশোনা করবো, অর্থাৎ প্রবাবিলিটি নেব যে অ্যাভারেজ ধরনের এই জিনিসটা দিয়ে ওই সিস্টেমটার অ্যাভারেজ ধরনের এই ধরনের বিহেভিয়ারটা শো করবে, তখন ওটাকে কি বলবো আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ওকে, তাহলে তখন এটাকে পড়াশোনা কি করবো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। বুঝতে পারছিস? তাহলে এটা স্ট্যাটিস্টিক্স। তাহলে এখন থেকে পুরো জিনিসটা বোঝার চেষ্টা কর, এটা পুরো সিস্টেমটা নিয়ে পড়লি, কিন্তু পুরো সিস্টেমটা নিয়ে পড়লে সবকিছু জানতে পারবি না। ওটার ভিতরে গিয়ে পড়াশোনা করতেছিস, ভিতরে গিয়ে আলাদা আলাদা পার্টিকেল নিয়ে পড়াশোনা করতে পারিস, কাইনেটিক থিওরি। এবার কাইনেটিক থিওরির ক্ষেত্রে পড়াশোনা করার ক্ষেত্রে কি হইতে পারে, খুবই প্রবলেম হবে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করা। এই জন্য কি করি, প্রবাবিলিটি নিয়ে পড়াশোনা করি। তাহলে এটা কি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে প্রবাবিলিটি। ওকে, প্রবাবিলিটি সম্বন্ধে জানতেই লাগবে। ওই জন্য ফার্স্ট সেমিস্টারে যারা যারা পড়ছিস প্রবাবিলিটি কিন্তু ইম্পর্টেন্ট, পরবর্তীতে বারবার বারবার প্রবাবিলিটি আমাদের কাজে লাগবে। ওকে, তো প্রবাবিলিটি খুব ইম্পর্টেন্ট। এবার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে তোরা কি বলবি, ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য একটা পড়াশোনা করবি, আর একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম যদি না থাকে সেটার জন্য একটা পড়াশোনা। তাহলে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ওকে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স and equilibrium, system and equilibrium। আর একটা আছে irreversible statistical mechanics, system not and equilibrium। ওকে, এইটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে পড়াশোনা করবি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এইটাকেও তোরা দুই ভাবে পড়াশোনা করবি, একটা হচ্ছে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, আর একটা হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এই স্ট্যাটিস্টিক্যাল যে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আছে, ম্যাক্সওয়েলস এন্ড বোলসম্যান দুইজন সায়েন্টিস্ট বহুত বড় কাজ করে তৈরি করেছিল এটাতে। আর এই যে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দেখতেছিস, এইখানে কিন্তু আমাদের একজন ভারতীয় সায়েন্টিস্ট, ঠিক আছে, বোস। ওকে, সত্যেন্দ্রনাথ বোস, ইন্ডিয়ান সায়েন্টিস্ট, অনেক বড় কাজ করে তৈরি গেছে। এটা পড়ার জন্য আমাদের ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স এন্ড বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, আইনস্টাইন আর সত্যেন্দ্রনাথ বোস দুইজন একসঙ্গে কাজ করে যে পেপারটা পাবলিশ করছিল সেটা হচ্ছে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। এটা পরবর্তীতে দরকার পড়বে। ওকে, তো এটা তোরা পড়াশোনা করবি। তাহলে আমি এবার সিলেবাসটা নিয়ে আলোচনা করি। চল আলোচনা করবো তোদের সামনে। তোদের কতটুকু পড়াশোনা করতে লাগবে, এটা তো পুরো জিনিসটা তোদের পড়াই না, যে থার্মাল ফিজিক্স পড়াশোনা করার জন্য কত কি জানতে লাগবে, কি কি জানছি, কি কি পড়বো। তার মধ্যে তোদের বাচ্চা বাচ্চা মানুষকে বাচ্চা বাচ্চা দিয়ে শুরুয়াত করতে লাগবে। থার্মাল ফিজিক্স এর মধ্যে ম্যাক্রোস্কোপিক লেভেলে পড়াশোনার ক্ষেত্রে তোদের ক্ষেত্রে এই যে থার্মোডাইনামিক্সটা আছে, অর্থাৎ পুরো হলো যে সিস্টেমটা আছে সেটাকে নিয়ে পড়াশোনাটা আছে এক ইকুইলিব্রিয়াম। এইটুকু তোদের সিলেবাসে আছে, এইটা তোদের সিলেবাসে নাই এখন। তারপরে মাইক্রোস্কোপিক লেভেলে পড়াশোনা করবি। মাইক্রোস্কোপিক লেভেলে পড়াশোনা করার জন্য ইন্ডিভিজুয়াল পার্টিকেল নিয়ে পড়াশোনা করবি। তার জন্য তোদের সিলেবাসে যেটা আছে কাইনেটিক থিওরি আছে।
কাইনেটিক থিওরির মধ্যে তোমাদের প্রিসাইসলি আমি যতদূর দেখছি এখন অব্দি সিলেবাস, ওকে, আরো থাকতে পারে, বাট তোদের ক্ষেত্রে কাইনেটিক থিওরি অফ গ্যাস, ওকে, হয়তো কারো ক্ষেত্রে কাইনেটিক থিওরি অফ সলিড থাকতে পারে কোনো কোনো ইউনিভার্সিটিতে, আমি দেখে পরবর্তীতে পড়াই দেবো, ওকে। তো মোটামুটি কাইনেটিক থিওরিটা আছে, ওকে, এই সেমিস্টারে। তো এবার এই যে যখন একটা প্রবাবিলিটি বিহেভিয়ার নিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে, এটা জিনিস মনে রাখিস, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা 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 করে পড়াশোনা করতেছিস, এটা হচ্ছে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি নিয়ে পড়াশোনা করছিস, ওকে, এটা পুরো প্রবাবিলিটি নিয়ে পড়াশোনা, প্রবাবিলিটি, ওকে, অর্থাৎ একটা একটা করে না দেখে পুরো এভারেজ পড়াশোনা করতেছিস। এইটার মধ্যে এটা তোদের এখন সিলেবাসে নাই, তোদের কোন ইউনিভার্সিটি ওয়াইজ তোদের আলাদা আলাদা সেমিস্টারে থাকবে, যখন যে সেমিস্টারে থাকবে তখন তো পড়াশোনা করবি আমার কাছে, তখন আমি তোদের এইটা পড়াবো। এটার মধ্যে যে সেমিস্টারে থাকবে, ফিফথ সেমিস্টার বা কারো ফোর্থ সেমিস্টার, যার যে কোনো সেমিস্টার থাকবে, সিক্স সেমিস্টার, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে। ওইটার ক্ষেত্রেও তোদের যেটা থাকবে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এক ইকুইলিব্রিয়াম থাকবে, ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল থাকবে, আর হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ওকে। কিন্তু এখন তোদের নাই, তাহলে এই সেমিস্টারে তোদের সিলেবাসে এটা আছে, আর হচ্ছে এইটা, তাহলে এটা আর এটা। তো এখন তোদের এই চারটা আমি এই জন্য পড়াইলাম, যখন থার্মোডাইনামিক্স পড়াবো, আমি মেইনলি থার্মোডাইনামিক্সই বলতেছি কারণ এই পার্টটাই বেশি আছে, এই জন্য। তো এই যে তখন থার্মাল ফিজিক্স পড়াশোনা করবো তোদের সিলেবাসে, আমি যখন যেটা পড়াবো না, একটু মাথাটাকে সংকীর্ণ করে ব্রড রাখার চেষ্টা করিস। আমি কিসের জন্য বললাম বাউন্ডারির মধ্যে ব্রড রাখা, কারণটা আমি যখন এটা পড়াবো তখন কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশন ধরে পড়াশোনা করা, এমন যদি কোশ্চেন আসে নিজের মাথার মধ্যে এগুলো মিলতেছে না কেন জিনিসটা, ঠিক আছে, এটা আমার মধ্যে এমন এমন মনে হইতেছে কেন, তখন বুঝি যে অ্যাকচুয়ালি যদি ইকুইলিব্রিয়ামে না থাকে ওটি কিন্তু পড়াশোনা করতেছি না। তার জন্য বললাম একটু বাউন্ডারি লাগাবি, কিন্তু ব্রড লাগবে, ব্রড চিন্তাধারা লাগবে, ব্রড চিন্তাধারা না থাকলে সেগুলো বুঝবি না, ঠিক আছে। অবভিয়াসলি ব্রড চিন্তাধারা রাখবি, নিজেকে কোশ্চেন করবি, সবকিছুই করবি, কিন্তু দিনের শেষে এটাও তোদের ওই বাউন্ডারিটাও ক্লিয়ার রাখিস যে পড়াশোনা কতটুকু করছিস। আমরা এতটুকু পড়াশোনা, বেশিরভাগ স্টুডেন্টের ফিজিক্স ওই জন্যই শিখতে পায় না, একবারে অনেক কিছু বোঝার চেষ্টা করে, আর বাউন্ডারিটাই খুঁজে পায় না, যে আমি ধরি না থার্মোডাইনামিক্স ফার্স্ট ল পড়তেছি, জিরো ল পড়তেছি, তখন আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন নিয়ে পড়াশোনা করতেছি। কেউ ফার্স্ট ল পড়ার সময়, সেকেন্ড ল পড়ার সময় এই যে কথা ভাবা শুরু করে দেয়, এমন কিছু কোশ্চেন করে যেখানে ইকুইলিব্রিয়ামে নাই। তো ওই বাউন্ডারি আট করতে পারে না, বাউন্ডারি ড্র করতে পারে না, ওই জন্য কি করে যে সব গুলায় যায়, এই জন্য গিয়ে ফিজিক্স তখন হয় না। কিন্তু তোরা ধর শার্ট বাউন্ডারিটা একটু ভালো করে বুঝতে পারিস, তারপরে বর্ডার চিন্তা রাখিস, তাহলে দেখবি যে খুবই মজা লাগে। তাহলে এইটা আর এটার মধ্যে ফারাকটা বুঝছিস, তোদের সিলেবাস দুইটাই একসঙ্গে দেওয়া আছে, তোরা অনেকে বুঝিস, অনেকে ভাবা শুরু করে কি বলতো সব জিনিস একে মনে হয়, তাহলেও কিন্তু পড়াশোনায় আগাইতে পারবি না। পড়াশোনা তখনই সুন্দরভাবে করতে পারবি মনের মধ্যে যখন সিলেবাস ক্লিয়ার আছে, মনের মধ্যে যখন ভীষণ ক্লিয়ার আছে, বলে আমরা এইখানে অবজেক্টিভ, এখানে আমাদের হোল সিস্টেমটা হচ্ছে অবজেক্টিভ, ওকে, আর এইখানে অবজেক্টিভ কি হোল সিস্টেমটাই, কিন্তু হোল সিস্টেমটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল নিয়ে স্টাডি করা আমাদের হচ্ছে এখানে হচ্ছে অবজেক্টিভ। তো আমাদের তোদের সিলেবাস যদি দেখিস, তোদের সিলেবাসে প্রথমে এটা লেখা থাকে কাইনেটিক থিওরি, তারপরে এটা থাকে। এবার তোরা নিজেই বল পড়াশোনা করা কোনটা সোজা হতে পারে, কোনটা কঠিন হতে পারে, ওকে। তোরা বলবি কারো কাছে তো এটা সোজা রাখতে পারে, কারো কাছে ওইটা সোজা রাখতে পারে, রাখতেই পারে, কিন্তু তোরা আমার কাছে পড়তেছিস, আমার উপর বিশ্বাস রাখ, আমি তোদের বেস্ট থেকে বেস্ট উপায়ে পড়াশোনা করাবো। আমাকে পুরো সিলেবাস আমি কেমনটা শেষ করে একবার দেখে যা, কেউ বলিস না এটা আগে পড়ান এটা পরে পড়ান, আমি আগে আমার মতো করে পড়াই ফেলি, যাতে তোরা একটা ওয়েব সিরিজের মতো ফিল করতে পারিস, একটা গল্প ফিল করতে পারিস, ওকে, কোথায় থেকে কোথায় যাচ্ছে ওই জিনিসটা ফিল করতে পারিস। অনেকে কাইনেটিক থিওরি পড়াশোনা করে ভয় পায় না, কিচ্ছু ভয় নেই, আমি এমন করে পড়া, ওকে। তাহলে আমার মনে হয় বা আমি যেমন করে পড়াই এতদিনের এক্সপিরিয়েন্স থেকে, সবসময় থার্মোডাইনামিক্স সোজা হয় পড়ার জন্য বলতেছি। আর দেখি হোল ওভার সিস্টেমটা নিয়ে পড়াশোনা করতেছি, হোল সিস্টেমটাকে নিয়ে পড়াশোনা করা অনেকের ইজি হয়,
তার জন্য প্রথমে আমরা কি করবো, হোল সিস্টেমটাকে নিয়ে পড়াশোনা করবো, থার্মোডাইনামিক্স পড়াশোনা করবো। থার্মোডাইনামিক্স পড়াশোনার পর আমরা কাইনেটিক থিওরির মধ্যে প্রবেশ করবো। ঠিক আছে, তাহলে আমাদের সিলেবাস হবে এটা পড়বো, তারপরে আমরা এই তোদের সিলেবাসে প্রথমে এটা আছে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছিস, সিলেবাসটা কেমন হবে সেটা তোরা বুঝতে পারছিস। এবার সিলেবাসের মধ্যে কেমন পড়াবো, আমি কি কি পড়াবো একবার বলে দিতেছি। ওকে, তো এই থার্মোডাইনামিক্স পার্টটার মধ্যে কি কি আছে মোটামুটি আমি টপিক গুলো লিখে দিচ্ছি, এগুলো সিলেবাস আছে, আর বাইরেও কিছু টপিক আছে ওগুলো পড়াবো, বাট এখানে মোটামুটি ব্রডার যে টপিক গুলো আছে সেই টপিক গুলো আমি লিখছি। তো যখন থার্মোডাইনামিক্স পড়বি, থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে আমি কয়টা কথা বলেই দিই যে থার্মোডাইনামিক্স দিয়ে যখন স্টার্ট করতে যাচ্ছি, থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে সিলেবাসে আমরা কি কি পড়বো, কেন এগুলো পড়তেছি একবার বোঝার চেষ্টা করব। তাহলে আমরা সিলেবাস নিয়ে আলোচনা। তো সিলেবাস আলোচনা করার আগে কয়েকটা জিনিস আবার বলতেছি, রিভিশন দিয়ে দিচ্ছি। ম্যাক্রোস্কোপিক মানে যখন পুরো সিস্টেমটাকে নিয়ে পড়াশোনা করি, মাইক্রোস্কোপিক ওই সিস্টেমের ইন্ডিভিজুয়াল পার্টিকেল নিয়ে পড়াশোনা করি, ওটা হচ্ছে মাইক্রোস্কোপিক। ওকে, এই যে থার্মোডাইনামিক্স পড়তেছি, সব থেকে পুরানা কালের জিনিস হচ্ছে থার্মোডাইনামিক্স। 1700 খ্রিস্টাব্দের দিকে থার্মোডাইনামিক্স ব্রাঞ্চটা আসলো কেমন করে, বিভিন্ন এক্সপেরিমেন্ট করা শুরু করলো, সেগুলোর ডাটা আছে, সেই ডাটা গুলাকে কি করলো এখন সাজানো শুরু করলো, কিছু কনসেপ্ট দেওয়া শুরু করলো, ওইখান থেকে বিভিন্ন ল আসলো, 0th ল, 1st ল, 2nd ল, 3rd ল, পড়াশোনা করলে শেষ থাকবে। ওকে, এবং ওগুলা বের করার সময় আমাদের থার্মোডাইনামিক্স ভেরিয়েবল আছে, ওদের মধ্যে রিলেশন বের করতে লাগবে। থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলা কি কি, পি, ভি, টি, ইউ, ঠিক আছে, প্রেসার, টেম্পারেচার, ওকে, তারপরে হচ্ছে ভলিউম, ওকে, এই ধরনের ইন্টারনাল এনার্জি, এই ধরনের জিনিসগুলো আছে। আমরা এইখানে থার্মোডাইনামিক্স নিয়ে পড়াশোনা করতেছি না, মানে পুরো সিস্টেমটা নিয়ে পড়াশোনা করতেছি। যখন পুরো সিস্টেমটা নিয়ে পড়াশোনা করতেছি, পুরো সিস্টেমটা কি থাকবে, ভলিউম, টেম্পারেচার, প্রেসার, এনার্জি, এগুলোই তো থাকবে না। তো ওগুলো নিয়ে পড়াশোনা করা আমার স্টার্ট। ঠিক আছে, সুবিধা কি এটা পড়াশোনা করার একদম প্রধান সুবিধা হচ্ছে আমাদের খুব কম পরিমাণ পস্টুলেটস বা অ্যাজাম্পশন ধরে আমরা বিভিন্ন ল দিতে পারি এবং ওগুলো দিয়ে অনেক কিছু এক্সপ্লেন করতে পারি। ওকে, ক্লিয়ার? সুবিধাটাই আবার অসুবিধা, যেমন আমরা এটার খুব সামান্য ল মানে অ্যাজাম্পশন ধরে তো উপরে উপরে ব্যাখ্যা করলাম, কিন্তু ওটার ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো রিলেটেড আমরা এক্সপ্লেন করতে পারি না, ওটাই আবার ওর অসুবিধা, ওর জন্য আমাদের এগুলোর দরকার পড়ছে। চলো, তো আমাদের সিলেবাসে কি কি আছে একবার আমরা দেখি, কি কি পড়বো সিলেবাস মোটামুটি। থার্মোডাইনামিক্স এর প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করব, ইন্ট্রোডাকশন করব। এই ইন্ট্রোডাকশন যখন পড়াশোনা করবো সেই দিন আমি কি শেখাবো, থার্মোডাইনামিক্স বোঝার জন্য থার্মোডাইনামিক্স এর প্রথমে ডিকশনারি পড়বো। যারা ইলেকট্রনিক্স আমার কাছে পড়ছিস তারা জানিস আমি ইলেকট্রনিক্স এর প্রথম 7টা লেকচার কি পড়াইছি, জাস্ট ডিকশনারি পড়াইছি, যে ইলেকট্রনিক্স এর কোনটা জিনিস কি হয়, যাতে পরবর্তীতে যখন ইলেকট্রনিক্স পড়াশোনা করবি আর কিছু ভয়ই থাকবে না, সবকিছু চুটকিতে হয়ে যাবে, কারণ আমরা সবকিছু টার্ম গুলা শিখে নিছি। অমন করে থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে তোদের প্রত্যেকটা টার্ম আগে আমি শেখাই দেবো, তারপরে যখন কোনো একটা টপিক পড়াবো ওর মধ্যে থেকে কোনো টার্ম বললে সেটা সাইন্টিফিক মিনিং কি ওটা আগেই জানিস তোরা। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রেও কিন্তু তার জন্য তাই পড়াইছে, ওটা সাইন্টিফিক টার্ম কি, ওটার ইউজফুলনেস কি, কোথায় কেমন করে ইউজ হবে, ওটা সবকিছু আমি প্রথম 7টা লেকচারে বোঝাই দিচ্ছি। তো অমন করে আমি এখানে কি করবো, তোদের ডিকশনারি শেখাবো, প্রথমে লেকচারেই আমি তোদের বিভিন্ন টার্ম গুলো শেখাই দেবো, ঠিক আছে। তারপরে যখন যেখানে যে টপিক পড়ার সময় ওটা আমি ইউজ করবো, ওটা তুই সবকিছু আগে থেকে জানিস, তাহলে রিলেট করতে সুবিধা হবে। ওকে, তাহলে থার্মোডাইনামিক্স এর বিভিন্ন ভেরিয়েবল গুলো যেটা বললাম, ভেরিয়েবল সম্বন্ধে পড়বো, স্টেট সম্বন্ধে পড়বো। ওকে, ভেরিয়েবল, স্টেট, থার্মোডাইনামিক্যাল বিভিন্ন প্রসেস আছে সেই প্রসেস গুলো সম্বন্ধে পড়বো। ওকে, তারপরে আমরা এখানে পড়াশোনা করবো, 0th ল পড়াশোনা করবো, তারপরে আমরা 1st ল পড়াশোনা করবো, তারপরে 2nd ল পড়াশোনা করবো। ওকে, এই যে যখন 2nd ল পড়াশোনা করবো
এখানে কিছু জিনিস শিখবো আমরা। এন্ট্রপি কি জিনিস, কার্নোট ইঞ্জিন পড়বো এখানে। ওকে, তারপর হচ্ছে থার্ড ল। তো থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে আমাদের মেইন হচ্ছে এই চারটা ল। অনেকে বলে থার্মোডাইনামিক্স এর তিনটা ল, আমি সবাইকে বলি চারটা ল পড়া। এটা 0 দিয়ে স্টার্ট হয়, 0 1 2 3। তাহলে এই চারটা ল পড়লে থার্মোডাইনামিক্স হয়ে যায়। এবার এই থার্মোডাইনামিক্স পড়ার সময় বিভিন্ন পোটেনশিয়াল পড়াশোনা করতে লাগে, থার্মোডাইনামিক্যাল পোটেনশিয়াল। ওকে, থার্মোডাইনামিক্যাল পোটেনশিয়াল, এগুলা কি ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করবো, তোরা দেখতে পাবো। এবার থার্মোডাইনামিক্যাল পোটেনশিয়ালের অ্যাপ্লিকেশন করবো আমরা, এগুলোর অ্যাপ্লিকেশনস গুলো পড়াশোনা করবো। অ্যাপ্লিকেশনস এর মধ্যে কিছু ফর্মুলা আসবে, ঠিক আছে, যেমন হচ্ছে জুলস থিওরেম আসবে, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন আসবে। তো ওগুলো জিনিস পড়বো। জুল থমসন এফেক্ট আসবে, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন আসবে, এগুলো আমরা পড়াশোনা করবো, ঠিক আছে। ডিটেইলসে দেখাচ্ছি না, আচ্ছা। এটা আমাদের পুরো থার্মোডাইনামিক্স এর পড়াশোনা যাবে, সিলেবাস থাকবে। তারপর কাইনেটিক থিওরির একটা সিলেবাস থাকবে। কাইনেটিক থিওরির সিলেবাসটা তোদের কাইনেটিক থিওরি অফ গ্যাসেস পড়াশোনা করবো, তোদের গ্যাসেই আছে মেইনলি। আমি তোদের সিলেবাসের মধ্যে একটা সিলেবাস দেখতেছি কোন ইউনিভার্সিটিতে, কাইনেটিক থিওরিটা কি আছে আমি তোদের বলতেছি। হ্যাঁ, কোন একটা ইউনিভার্সিটির সিলেবাস দেখি, সাপোজ এসকিউবি দেখতেছি। ওকে, এসকিউবি এর ক্ষেত্রে যদি দেখিস কাইনেটিক থিওরি অফ গ্যাস আছে, তাহলে এটা কাইনেটিক থিওরি অফ গ্যাসটা নিয়ে আমরা পড়াশোনা করবো। গ্যাসের মধ্যেই আমরা ওখানে মিন ফ্রি পাথ, অর্থাৎ ওই যে ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো বললাম সেই পার্টিকেল গুলোর কলিশন নিয়ে পড়াশোনা করবো, যেখানে মিন ফ্রি পাথ, ঠিক আছে, এগুলোর কনসেপ্ট আসবে, সেটা আমরা পড়াশোনা করবো। তারপরে রিয়েল গ্যাসেস এর বিহেভিয়ার নিয়ে পড়াশোনা করবো, একটু ট্রিপল পয়েন্ট হয় যেখানে আছে। তারপরে হিট কন্ডাকশন অফ সলিড আছে, এটাও অল্প টুকরা টুকরা আছে। তো এখন কি তোদের কি আছে, সিলেবাস আছে। তো এটা হচ্ছে সিলেবাস আমাদের থার্মোডাইনামিক্স। এটার মধ্যে আর লেখাইলাম না। তাহলে এটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, মিন ফ্রি পাথ, ডিফিউশন ওই পার্টগুলো আছে। তারপরে বিভিন্ন কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে স্পিড ডিস্ট্রিবিউশন, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, এনার্জি ডিস্ট্রিবিউশন বিভিন্ন আছে, ওগুলো আমরা দেখব। তারপরে যেগুলো বললাম মিন ফ্রি পাথ, ঠিক আছে। তো এতটুকু আমাদের সিলেবাস আছে ওটা। তো সিলেবাসটা যখন পড়বো তখন তো আরো ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। এবার বই কি কি পড়বি, বইগুলো একটু বলবি। ওকে, তো তোদের সিলেবাস এতটুকুই আছে। ওকে, তো বইয়ের নাম্বারটা বলে দিই আমি, ইম্পর্টেন্ট কিছু বই। তবে আমি বলবো সহজ বই পড়াশোনা করতে চাইলে সহজ বই পড়তে পারিস। আমি যেটা যেটা বই পড়ছি সেটাও বলতেছি। ওকে, সেগুলা প্রথমে আগে বলি, তারপর তোরা আরো এক্সট্রা ভালো ভালো কয়টা বই পড়, তোরা যার যেটা সুবিধা ওইটা পড়িস। ওকে, বাট বেশি কঠিন বই পড়ার দরকার নেই, একবার সহজ বই পড় তারপরে কঠিন বই পড়। আমি থার্মোডাইনামিক্স পড়ে সব থেকে বেশি যেটা মজা পাইছি, একদম বাচ্চা মানুষ তোদের বয়সে যেটা পড়তাম, ঠিক আছে, সেটা হচ্ছে এবি গুপ্তা। এবি গুপ্তার সঙ্গে আরো কেউ লেখছিল, দুজন মিলে লেখছে। ওকে, তোরা দেখবি একটা আছে এমন গ্রাফটা বানানো আছে উপরে ফন্ট হয়েছে, তো এবি গুপ্তার বই। এবি গুপ্তার সঙ্গে আরো কোনো রাইটার আছে। তো তোরা কি বলতে পারিস, ফলো করতে পারিস এবি গুপ্তা। আমি পড়ে এটা সেই মজা পাইছি। আর একটা বই আমি পড়ছিলাম যখন বিএসসি তে ছিলাম, এবি গুপ্তা পড়ছি, এবি গুপ্তা কমপ্লিট হয়েছে আমার, এবি গুপ্তা একদম সম্পূর্ণটা পড়ে গেছিলাম, সেই মজা লাগছে। তারপরে আমি এই বইটা পড়ছিলাম, পিকে চক্রবর্তী। এটা পড়ে বা এইটার মধ্যে যে ম্যাথামেটিক্যাল ডেরিভেশন গুলো আছে
অনেকের একটু ভালো নাও লাগতে পারে, কিন্তু মজাদার। কিসের জন্য মজাদার? অ্যাকচুয়ালি এবি গুপ্তার মধ্যে সবকিছু ডিরাইভ করা নাই, আর এটার মধ্যে একদম ভালো করে ডেরিভেশন করা আছে, যতটুকু লাগে না তার থেকেও বেশি বেশি করা আছে। তো কেউ যদি ডেরিভেশন ভালো করে শিখতে চাস তো এটা বই পড়তে পারিস। যদি ভালো করে পড়াশোনা করতে চাস, মানে লাইন বাই লাইন করতে চাস, তাহলে হচ্ছে এবি গুপ্তা বেশি মজা। এটার মধ্যে ডেরিভেশন টাইপের বেশি মজা। এবি গুপ্তার বইটা বড় ওই জন্য, কারণ অনেক কিছু ডিটেলসে এক্সপ্লেন করা আছে। কিন্তু এটাই ম্যাথামেটিক্যাল ডেরিভেশন বেশি নেই, এটাই আবার ম্যাথামেটিক্যাল ডেরিভেশন অনেক কিছু আছে, এক্সপ্লেনেশন কম আছে। তো এই বইটা ফলো করতে পারিস। এটা হচ্ছে পিকে চক্রবর্তী, থিওরি অ্যান্ড এক্সপেরিমেন্ট অন থার্মাল ফিজিক্স, পিকে চক্রবর্তী। তাহলে পিকে চক্রবর্তী, তাহলে এই মুহূর্তে গেল, পিকে চক্রবর্তী গেল। আর একটা বই আমার যেটা বেস্ট লাগছে সেটা হচ্ছে রিফের। ওকে, রিফ ফরেন রাইটারের বই, আমার পছন্দের বই রিফের। ওকে, রিপেরটা মানে পিডিএফ পাওয়া যায়, কিন্তু রিপ পড়ার জন্য আগে একটু লো লেভেলের বই পড়ে নাও। আর একটা তোদের ইন্ডিয়ান রাইটার বই গুপ্তা কুমার, এটার বই করতে পারিস। ওকে, ইন্ডিয়ান রাইটার আরো একটা বই পড়ে বানসালের, ঠিক আছে, সেটা তোরা পড়তে পারিস। বানসাল, মাঝখানে একদম কি ছিল, আর আরেকজন হচ্ছে ঘোষ। তিনটে রাইটার ছিল। ওকে, বানসাল, ঘোষ, আর আর একটা কিছু একটা নাম ছিল, আমি এক্সাক্টলি ভুলে যাচ্ছি। তো আমি বলবো এগুলা বই পড়তে পারিস, কিন্তু প্রথমে এটা দিয়ে শুরু করা আমার মনে হয় বেশি মজা পাবে। ওকে, তো আমি বইয়ের লিস্ট দিলাম, তার মধ্যে আমি যেগুলো প্রথম করছি, ইউটিউবটা করছিলাম, এটা করছিলাম। ঠিক আছে, এটা এখনো পড়ি নাই আমি, বা শুনছি ভালো। এটা হচ্ছে হ্যাঁ। তো আমি আমারটা বললাম, আমি তোদের অন্য স্যারের মতো হইতে পাবো না, যেগুলো হচ্ছে পড়াবে তোদের ওগুলো বলবে না, বাকি সব বলবে। ওকে, আর আমার লেকচারের ক্ষেত্রে তোরা এই বইটা কনসেপ্ট পাবি, এই বইটার কনসেপ্ট হবে, এই বইটার যে মেকানিক্যাল এক্সপ্লেনেশন পাবি, তো ককটেল পাবি আমার কাছে। ঠিক আছে, তো আমি যেগুলো পড়ছি ওগুলো দিয়ে আমি নোট বানাচ্ছি। তো আর তোদের দেখবি যে বেশিরভাগ ক্ষেত্রে কি করা থাকে বলতো, যে স্যার যেটা পড়াবে ওই বইটা বাদে নিচে সবগুলোই লেখা থাকবে। তোদের সিলেবাসেও দেখবি নিচে প্রচুর লেখা আছে। যেমন এসকিউ এর সিলেবাস দেখতেছিলাম, এসকিউ এর সিলেবাসে কি লেখা আছে দেখি তো, একবার দেখে নিন। বইয়ের রিকমেন্ডেশন কি আছে, বাপরে বাপ। ও, একটা কাজ কমন করছে ওদের সাথে, 4 নাম্বারটা এসকিউ এর। ঠিক আছে, বানসাল, ঘোষ আর গার্ড। ঠিক আছে, এস গার্ড, আর একটা নাম ভুলে গেছিলাম না, এটা হচ্ছে জিয়া। তো এবি গুপ্তা এন্ড এইচপি রয়, এটাও কমন করছে, এন্ড এইচপি রয়। আর ভুল করে এখন কেউ সিকেটেল এর বই কিনিস না, ওটা হচ্ছে ইয়ার বই কিন, কি বলে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর বেশি। ওলা বই এখন কিনিস না, ওলা স্ট্যাটিস্টিক্যাল পড়বি যখন তখন পড়বি, সেই ভালো বই। আমি ওটা পড়ছি, ওটা থার্মোডাইনামিক্স বেশি কিছু নাই, ওটা স্ট্যাটিস্টিক্যাল আছে। ক্যাটালের নাম অনেকের কাছে শুনি। তো এইটা ছিল আমাদের পড়াশোনা। তো এরপরের দিন আমাদের যেটা পড়াশোনা হবে সেটা বললাম, যে তোদের আমি প্রথমে ডিকশনারি পড়াবো। থার্মোডাইনামিক্স পড়ার সময় যত টার্ম ইউজ হবে সব টার্ম আমরা এরপরের দিন পড়বো। সেই টার্ম গুলো একবার জানা হয়ে গেলে তারপরে ওগুলাকে ইউজ করে আমরা বিভিন্ন কনসেপ্ট গুলা ধীরে ধীরে শিখতে থাকবো। আর বই এগুলো বললাম, তোদের পড়াশোনার সিলেবাস দেখলি আশা করি তোরা বুঝতে পারছিস সিলেবাস এটা। আর এইটা সিলেবাস বোঝার থেকে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, কিসের জন্য এটা পড়তেছিস আর কিসের জন্য এটা পড়তেছিস, এইটা এটার মধ্যে ডিফারেন্স কি, পরবর্তীতে যখন এইটা পড়বো এটার ডিফারেন্স কি, এই সবকিছু গুলো যেন মাথার মধ্যে ঠিকঠাক ঠিকঠাক করে প্রবেশ করে থাকে।
ওকে, আর এটা পড়ার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, থার্মোডাইনামিক্স এর বেশিরভাগ জিনিস আমরা প্রথমে এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টাল ডাটা থেকে আমরা ফর্মুলা দিছি। তার জন্য এক্সপেরিমেন্টকে কেউ কোশ্চেন করিস না, বলে এইটা এমন হইলো কেন, তাহলে থার্মোডাইনামিক্স কোনোদিন বুঝতে পারবি না। বললাম না, এটার ফ্লেভারই আলাদা। কেউ এক্সপেরিমেন্ট করছে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট এটা পাইছে, তার রেজাল্ট পাইছে ওটাই সত্য, এবার ওইটা দিয়ে ফর্মুলা আসতে পারে, এবং ওই ফর্মুলা দিয়ে আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু তৈরি করার চেষ্টা করবো। এটা জিনিস মাথায় রাখিস থার্মোডাইনামিক্স পড়ার সময়। তো যখন আমি শুরু করবো ধীরে ধীরে বুঝতে পারবি এটার ফ্লেভার কেমন, কোন অ্যাঙ্গেলে যাচ্ছে, কেমন করে যাচ্ছে, ধীরে ধীরে বুঝতে পারবি। তোরা সিনেমা ডিরেক্ট করা জানিস তো, ডিরেক্টর গুলা সিনেমা ডিরেক্ট করে। আমি তোদের কাছে চাপ নিস না, আমি তোদের এই যে থার্মোডাইনামিক্স বা থার্মাল ফিজিক্স আছে, এটা ডিরেকশন আমি দেবো, ডিরেক্ট আমি করবো, তোরা খালি ফ্লোতে অ্যাক্টিং করবি, ঠিক আছে, পড়বি। তোরা আমার হচ্ছে সিনেমার নায়ক, ওকে, আমি তোদের ডিরেকশন দেবো, তোরা ওই ডিরেকশনে ফ্লোতে অ্যাক্টিং করে যাবি, অ্যাক্টিং করে যাবি। তারপরে যদি দেখবি আমার ডিরেকশন ঠিক থাকে এবং তোদের যদি মন থেকে স্বতঃস্ফূর্ত ভাবে অ্যাক্টিংটা করতে পারিস, তাহলে একদম ন্যাচারাল অ্যাক্টিংটা করতে পারিস, মন প্রাণ দিয়া একসঙ্গে কনসেন্ট্রেশন সহকারে, তারপরে দেখবি সিনেমাটা একদম সুপার হিট, ওকে, ব্লকবাস্টার। তো সিনেমাকে যদি ব্লকবাস্টার বানাইতে চাস, আমি যেমন ডিরেকশন দেবো, তেমন তোদেরও কিন্তু অ্যাক্টিং ভালো করে, ওকে, ঠিক তেমন ভাবে পড়াশোনা করতে লাগবে, ন্যাচারাল জিনিসটা আনতে লাগবে। তো যখন যখন তোদের আছে লাইভ লেকচার নেবো, দেখিস, যারা মিস করে যাবে তোরা আছে রেকর্ডের দেখে নিস, কোনো প্রবলেম নেই, লাইভে আসবি, তাহলে কোশ্চেন জিজ্ঞেস করতে পারবি, মজা হবে। বা কারো প্রবলেম থাকলে অবশ্যই রেকর্ডেড লেকচার আসবি। আর কবে কবে লাইভ হবে, কি হবে, এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু পাবি। আর কখন কখন অ্যাসাইনমেন্ট আসবে, কি আসবে না আসবে, ওগুলো তো সবকিছু ধীরে ধীরে জানতেই পাবি, ওকে। তোদের অ্যাসাইনমেন্টের গ্রুপ, যেমন অন্য অন্য লেকচারের ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের গ্রুপ বানাই, এটার ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের গ্রুপ বানাবো, অ্যাসাইনমেন্টের আলাদা ক্লাসরুম বানাবো, সবকিছুই থাকবে নর্মালি যেমন যেমন হয়, ঠিক আছে। চল এখন এইটুকুই, টাটা। আর এইখান থেকে কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারিস, সিলেবাসটা বুঝতে কারো অসুবিধা হলে বা কিছু কোশ্চেন থাকলে বলতে পারিস। আর এই বিউটার বইটা কিনে নে, অন্যগুলা পিডিএফ টিকেট দেন, শুরু করে নে, বইটা কিনে সবাই বইটা কিনে নে, তারপরে এগুলো পড়িস, ওকে। চল তাহলে, টাটা। কোনো কোশ্চেন জিজ্ঞেস করবি? কোনো কোশ্চেন জিজ্ঞেস করার থাকলে করতে পারিস। ঠিক আছে, ওকে মৃত্যুঞ্জয়। চল তাহলে আজকে এতটুকুই, তারপরে 10টার সময় তোদের যাদের ইলেকট্রনিক্স এর ক্লাস আছে, ইলেকট্রনিক্স এর ক্লাসে জয়েন করে চল, টাটা।